আসসালামু আলাইকুম। আপনারা আসলে আমার 10টা বাজে আসার কথা আমার লাইভে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমার বাসায় একটু সমস্যা ছিল, নেট ছিল না, তার জন্য আমি আসলে দুঃখিত। আমার কথাগুলো যদি ক্লিয়ার শোনা যায় তাহলে যারা আমার এই মেসেজগুলো দেখতেছেন এবং কি যারা আমার কথাগুলো শুনতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো আসলে ক্লিয়ার কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যদি ক্লিয়ার শুনতে না পান তাহলে কিন্তু একটু সমস্যা হবে, কারণ আমি আজকে বেশি সময় নেব না। 10-15 মিনিট, 10 মিনিট হয়তো টাইম নেব। 10 মিনিটের ভিতরে আমি আমার যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করে আমি শেষ করব। নাজমুল হাসান জনি ভাই লিখছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আপনাদের দোয়ায়, আপনার দোয়ায়। এবং আপনি কেমন আছেন? আশা করি তেমন ভালো নেই, তারপরও আমি মুসলমান হিসাবে আপনাকে জিজ্ঞেস করা আমার ফরজ। তো আমি দোয়া করি যত সমস্যা আপনি আছেন আল্লাহ যেন আপনার সব সমস্যা সমাধান করে এবং আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি সব সময়, এটাই কামনা। আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার 2টা নীতিমালা হয়েছে, 2টা বিষয় নিয়ে কথা বলবো। আর একটা সাংবাদিক সম্মেলন যেটা করছি, এটার পরে সরকার কি প্রক্রিয়া দিয়ে, সরকারের কাছ থেকে আমরা কি পেলাম, কি প্রক্রিয়া পেলাম, সরকার কি চাইছে, কি চাচ্ছে। অর্থাৎ আমরা যে 2টা নীতিমালার মধ্যে যে সংশোধনী দিছি, পরিবর্তন করার জন্য দিছি, সেটা সরকারের কাছে আসলে আজও পৌঁছাচ্ছে কিনা অথবা সরকার এটা পাইছে কিনা, এটা আমরা শিওর করবো আজকে আপনাদেরকে। কারণ একটা সাংবাদিক সম্মেলন করার জন্য অনেক টাকা খরচ হয়। আমরা ধন্যবাদ জানাই আমাদের যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন দায়িত্বে, তাদের অর্থায়নে আমরা এই কাজটা সফল করতে পারছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমাদের যে প্রবলেমটা, আমরা একদম সংক্ষিপ্ত, আমি শুধু আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিব। সেই মেসেজগুলো আপনারা, লোকমান শেখ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া। এখানে আমাদের নীতিমালা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ ভালো। সুমন ভাই লিখছেন, ভাই কেমন আছেন? ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, নীতিমালা যেটা করছে আউটসোর্সিং এবং ডেলি বেসিক। আমি যখন একজন ডেলি বেসিক তখন আমার কষ্ট হয়, এবং আউটসোর্সিং যে নীতিমালা করছে তার জন্য কষ্ট হয়, কারণ আমি দুটোটার জন্য লড়াই করছি রাস্তায়। কোনোটাই কিন্তু আমাদের পক্ষে আসেনি, এটা একবারে পরিষ্কার কথা। এটা আপনারা স্বীকার করেন বা না করেন, আমি আজকে স্বীকার করতেছি, সরকার যে 2টি নীতিমালা করছে কোনোটাই আমাদের পক্ষে আসেনি, এটা একদম পরিষ্কার, এটা সবাই জানেন। এবং যে নীতিমালা যদি আপনি গভীরভাবে পড়েন, সেখানে যেগুলো উল্লেখ করছে সরকার, প্রণোদনা বলেন, এই বৈশাখী উপহার বলেন, এগুলা অনেক আগে যারা মাস্টাররুলে চাকরি করত তাদের বেলায় এগুলো উল্লেখ ছিল। তো সুতরাং মাঝখান দিয়ে শুধু একটু বন্ধ ছিল, বন্ধ হওয়ার পরে সরকার আবার একই জিনিস আমাদেরকে দিয়ে বাস এটা চালিয়ে দিয়েছেন, বৈশাখী উপহার। যাক, আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে যাক, সরকার তো আমাদের উপর দিয়ে যেভাবে হোক চালাইছেন। তো সরকার সাকসেস কিনা আমি জানি না, কিন্তু আমরা সাকসেস না। এখন সরকার যদি মনে করে যে না আমরা সাকসেস, সরকার যদি মনে করে না আমরা সাকসেস, তাহলে সেটা একান্ত সরকারের ব্যাপার, আমাদের না। কিন্তু আমরা সফলতা পাইনি, যেটার জন্য আমরা রক্ত দিলাম আমরা সেটা পাইনি। এখানে আমার মূল কথা আসি, আমরা যখন এই নীতিমালা পাই, এই নীতিমালা আমরা যাচাই বাছাই করে
এই নীতিমালার মধ্যে 1 থেকে 18টা সংশোধনী আমরা দিয়েছি, এবং সেটা আমরা একবারে বসে সবাই মিলে বসে নিখুঁতভাবে আলোচনা করে খুঁজে খুঁজে বের করে ক্রমিক নং দিয়ে যে 18টা নীতিমালা 1 থেকে 18 পর্যন্ত কোন কোন জায়গায় কী সমস্যা, কোন জায়গা থেকে আমরা বঞ্চিত, সেটা আমরা ওখানে সংশোধনপূর্বক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিছি যে আপনি যখন নীতিমালা করবেন, সংশোধন করার আগে, এই প্রকাশ করার আগে, জারি করার আগে আপনাকে এইগুলা অ্যাড করতে হবে। অ্যাড করে ঠিকাদার বাতিল করে আমরা যে দাবি জানিয়েছি সে দাবি অনুযায়ী আপনি নীতিমালা করবেন। এখানে সবচেয়ে স্পষ্ট যে কথা, আমাদের দাবি একমাত্র একটাই, ঠিকাদার থাকবে না। আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানে কাজ করছেন, মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, এভরিথিং, যতগুলা সরকারি অফিস বলেন, আদালত বলেন, যত জায়গায় মন্ত্রণালয় বলেন, ওই আন্ডারে যে সেবা গ্রহণ করবে, অর্থাৎ যে সেবা ক্রয় করবে, ওই প্রতিষ্ঠান হবে সরকারি প্রতিষ্ঠান, এবং সেটা মন্ত্রণালয় হতে পারে, এবং সেটা আপনার এই অধিদপ্তর হতে পারে, দপ্তর হতে পারে, সাহিত্য শাসিত এই প্রতিষ্ঠান হতে পারে। ওই জায়গায় আপনি আমাদেরকে ন্যস্ত করতে হবে, কিন্তু ঠিকাদার থাকবে না। এখন আসেন, যদি ঠিকাদার, আমরা অনেকে বলি যে ঠিকাদার বাতিল করে এক দফা করে ফেলেন, আমাদেরকে স্থায়ী করে ফেলেন। এখন এখানে আমি স্পষ্ট, অত আমার কথা আপনাদের কাছে ভালো লাগবে না, এখানে স্থায়ীকরণটা আসলে একটা লং প্রসেসিং। এই সরকার কতখানি পারবে এটা আমরা জানি না, কিন্তু আমাদের যেটা মূল উদ্দেশ্য, যখন আমরা স্থায়ীকরণের জন্য লড়াই করব, তখন হয়তো এই জিনিসটা আমরা একটু এই লং টাইমে যেতে পারি, কিন্তু আমরা লং টাইমে এখন যাচ্ছি না। আমাদের যেটা মূল উদ্দেশ্য, আমরা ঠিকাদার চাচ্ছি না, আমরা সরকার প্রতিষ্ঠান, সরকারি মন্ত্রণালয়, সরকারি আদেশ, সরকারি অধিদপ্তরে আমরা ওদের আন্ডারে যেতে চাচ্ছি, যারা সরকারি অফিস এবং এই প্রতিষ্ঠান প্রধানের আন্ডারে। কিন্তু সেখানে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে আপনাদেরকে ওইখানে কে নেবে, সিম্পল বিষয়, আমাদেরকে নেবে যারা সেবা ক্রয় করছেন, ক্রয়কারী প্রতিষ্ঠান, সেবা ক্রয়কারী প্রতিষ্ঠান, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে হতে হবে সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধান হতে হবে সরকারি, সেই প্রতিষ্ঠানের প্রধান হবে আমলা, সেই প্রতিষ্ঠানের প্রধান হবে সচিব, সেই প্রতিষ্ঠানের প্রধান হবে উপদেষ্টা। আমরা একমাত্র তাদের আন্ডারেই থাকব, এবং আমাদের জন্য আউটসোর্সিংয়ের জন্য যে একটা আপনার খাত তৈরি করা হয়েছে, আউটসোর্সিং খাত, যেখান থেকে বেতন বকেয়া মেটানো হয়, আমরা সেই খাতটাকে সেবা খাত হিসাবে উল্লেখ করতে হবে। সরকার সেই খাত থেকে বেতন দিবে, এবং আউটসোর্সিং কোনো খাত থাকবে না। এই যে 18টা যে আমরা নীতিমালা দিলাম, 18টা যে সংশোধনী দিলাম, সরকারের কাছে আমরা অনুরোধ করছি এগুলা সংশোধন করে যেন পরিপত্র জারি করা হয়। এর আগে যদি পরিপত্র আপনি জারি করেন, তাহলে হয়তো আমাদেরকে যে ঘোষণা অনুযায়ী আমাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে, এর কোনো বিকল্প আমরা দেখতেছি না। এখন সেখানে এই মাঠে রাস্তায় আমাদের সাথে কে থাকবে না থাকবে না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু মাঠে থাকতে হবে, মাঠে আমরা থাকব যদি আমাদের এই বাস্তবায়ন সুপারিশ, আমাদের এই নীতিমালা পরিবর্তন করা না হয়। এখন আমি আরেকটা জিনিস বলবো, আমাদের দৈনিক মজুরি ভিত্তিক ভাইরা যারা, আমি একজন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, আমার কষ্টটা এই জায়গায়, আমরা যখন আন্দোলন করছি, একটা ব্যানারে আন্দোলন করছি তিনটা বিভাগ নিয়ে, একটা দৈনিক ভিত্তিক, একটা প্রকল্প, একটা আউটসোর্সিং। আমরা একটা ব্যানারে 3টা এই সংস্থাকে নিছি, কিন্তু এখানে দুঃখের বিষয়, আউটসোর্সিং যে নীতিমালাটা, সেখানে সরকার যেটা দিয়েছেন সেটা মনে করেন যেটুকু পাইছে তারা, এর 100 ভাগের 1 ভাগ দৈনিক ভিত্তিক যারা আছে তাদেরকে দেয়া হয় নাই। অর্থাৎ টোটালি 100%
এখান থেকে বঞ্চিত। কিন্তু সেখানে শুধু দুইটা জিনিস উল্লেখ করা হয়েছে। একটা হলো আপনার ওখানে আগে যেটা ছিল না, আগে যেটা ছিল না যে শুধু প্রতিষ্ঠানের খাত থেকে বেতন দেওয়া হতো, এখন সরকার ওই নীতিমালা যোগ করছে যে ইচ্ছে করলে সরকারি খাত থেকে বেতন দেওয়া যাবে, কিন্তু সেটা অর্থ মন্ত্রণালয়ের অনুমতিক্রমে। এটা সরকার অ্যাড করছে, তাই আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারকে। আরেকটা জিনিস তারা করছে যে ব্যাংকের মাধ্যমে টাকা, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বেতন পরিশোধ করতে হবে। এই দুটো জিনিস শুধু তারা ওখানে অ্যাড করছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু এই দুটো জিনিসের বাইরে আর কিছুই দৈনিক মজুরি ভিত্তিকের জন্য করা হয়নি। বেতন বোনাস, উৎসব ভাতা, বৈশাখী ভাতা কিছুই নেই, যেগুলা আউটসোর্সিং যারা নীতিমালায় কর্মচারী তারা পাইছে। এই ক্ষেত্রে দৈনিক ভিত্তিক মজুরি তারা টোটালি বঞ্চিত। আমরা সেইখানেও 5টা পরিবর্তন দিয়েছি সংশোধন করে, যে এইখানেও আপনাকে এগুলো অ্যাড করতে হবে, অ্যাড করে তারপরে পরিবর্তন জারি করতে হবে। সুতরাং আমরা কাউকে, না আউটসোর্সিং বলেন, না দৈনিক ভিত্তিক বলেন, না এই প্রকল্প বলেন, আমরা কাউকে কিন্তু বাদ দিইনি ওই সংশোধনে। এবং ইভেন যে নীতিমালা আমার আসলে কথাগুলো লং হয়ে যাচ্ছে, আমি আরও ইম্পর্টেন্ট কথা বলবো আর পরে, একটু পরে, কিন্তু এগুলো বলতে হচ্ছে, ঠিক আছে নি? কারণ আপনার এই যে প্রকল্পের কোনো নীতিমালা হয়নি, প্রকল্পের কোনো কথা কোনো জায়গায় উল্লেখ তেমন নেই। কিন্তু আমরা সেখানে প্রকল্প থেকে যখন প্রকল্প শেষ হয়ে যাবে, চাকরি শেষ, এই ধরনের কথা থেকে, এই ধরনের নীতি থেকে সরকারকে বাইরে হয়ে আসতে হবে। কারণ আমার প্রকল্প শেষ, আমি আর চাকরি পাবো না, এই ধরনের নীতিমালা থাকবে না, এই ধরনের কোনো বিধি থাকবে না, এই ধরনের কোনো সিস্টেম থাকবে না। আমরা ওখানে স্পষ্ট উল্লেখ করছি যে প্রকল্প যখন শেষ হয়ে যাবে, আবার যখন দ্বিতীয় প্রকল্প শুরু হবে, তাহলে আমার পূর্বের প্রকল্পে যারা আছেন অভিজ্ঞ, তাদেরকে আমার এই প্রকল্পে হস্তান্তর করতে হবে, ট্রান্সফার করতে হবে, নতুন করে কোনো লোক নেওয়া যাবে না, এবং সেটা আমার এই নীতিমালায় অ্যাড করতে হবে। তো সুতরাং এই নীতিমালার মধ্যে অনেকগুলো সমস্যা আছে। দুটোটা নীতিমালার মধ্যে আপনি দৈনিক ভিত্তিক বলেন, এই আউটসোর্সিং নীতিমালা বলেন, দুটোটা নীতিমালার মধ্যে অনেকগুলো সমস্যা আছে। অনেকগুলো সমাধান করে তারপরে সরকারকে এটা পরিপত্র জারি করতে হবে। যখন আমরা এগুলো নিয়ে সরকারের সাথে আপনার সাংবাদিক সম্মেলনে কথা বলি, তখন এগুলা সরকার যখন মেসেজ চলে যায় সরকারের কাছে, অবশ্যই চলে যায় এগুলা। কারণ সরকার জানতে পারে যে আমরা কি চাচ্ছি, এবং আমাদের প্রতিক্রিয়াটা সরকার জানার জন্য অপেক্ষায় ছিল আমার মনে হয়। যাক, আমরা সেটা সরকারকে জানিয়েছি, এবং সরকারের পক্ষ থেকে আমরা কি প্রতিক্রিয়া পেলাম, এটা আপনাদের আসলে জানার খুবই ইম্পর্ট্যান্ট আজকের এই বিষয়টা। এটা ঠিক আছে নি? দৈনিক ভিত্তিক, মজুরি ভিত্তিক যারা নীতিমালা কি পায় নাই, এবং ওখানে কি সংশোধন করতে হবে সেটা তো আমরা দিয়েছি। আউটসোর্সিংয়ের ওখানে কি সমস্যা আছে, কি বাদ পড়ছে, সেটা আমরা দিছি। দুটোটাই সরকারকে অবশ্যই গ্রহণ করতে হবে, এবং দুটোটাই গ্রহণ করে আমল নিয়ে এটা অবশ্যই আপনাকে সংশোধনপূর্বক নীতিমালা করতে হবে। যদি নীতিমালা গ্রহণ না করেন আপনি এই পর্যায়ে, তাহলে আমাদের বৃহত্তর থেকে বৃহত্তর একটা আমরা হার্ডলাইনে যাব, অথবা আমরা অনেক পর্যায়ে চলে যেতে পারি। এটা সরকারকে আমরা আসলে এই সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছি। এখন সেটা সরকার জানার পরে, সরকার যখন আমাদেরকে প্রক্রিয়াটা দিয়েছেন, আমরা সাংবাদিক সম্মেলনটা করি 19 তারিখ, ঠিক আছে নি? 20 তারিখ হলো রোববার, আজকে হলো আপনার মঙ্গলবার। আমরা সোমবারে সরকারের কাছ থেকে একটা মেসেজ পাই হাই প্রোফাইল থেকে। আমি বলবো না এটা সরকারের কে পাঠাইছে, আমি দুঃখিত, আমি আপনাদেরকে বলতে পারতেছি না জিনিসটা, ঠিক আছে নি? আমরা একটা মেসেজ পাই হাই প্রোফাইল অথরিটি, যার উপরে আর কোনো অথরিটি নেই, সেখান থেকে একটা মেসেজ আসে আমাদের জন্য একটা মেসেজ আসে যে আপনারা যেগুলো দাবি করছেন সেগুলো তো আপনাদের মোটামুটি হয়েছে, এবং এরপরে আপনারা কি চান। কিন্তু আমরা একবারে ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, ঠিক আছে নি, সেই অথরিটিকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা আসলে যেটা আমরা চাইছি সেটা তো আমরা পাইনি, আর যেগুলো আপনারা দিয়েছেন সেগুলো পূর্বে ছিল,
সুতরাং সুতরাং শুধু আপনার হাত বদল হয়েছে, এটা এক হাত থেকে আরেক হাতে আসছে, এখানে কোনো কিন্তু নতুন কিছু নেই। এক সরকার যখন চলে গেছে সেই সরকার এটা ছিল এক সময় মাস্টারুলের ক্ষেত্রে, এখন আপনারা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে দিচ্ছেন। জিনিস কিন্তু কি এখানে অনেক কিছু সংশোধনের করার বিষয় আছে। আপনারা আমাদেরকে দিয়ে বলবেন বৈশাখী উপহার, সেটা হয়তো আমরা যারা এই ব্যাপারে জানে না, যাদের মনে করেন ধারণা নেই, হয়তো তারা খুশি হবে, কিন্তু আমরা তো খুশি হব না, কারণ আমরা তো জানি এটা একসময় ছিল। তা আমি সেখানে সরকার যখন এটা শুনলো এবং প্রক্রিয়াটা তারা প্রতিক্রিয়া জানালো যে ঠিক আছে আপনারা আমাদেরকে, তারা তখন একটা এটা সোমবারে রোববারে যে একটা মেসেজ আসলো, সোমবারে একটা মেসেজ আসলো, আসার পরে তারা বললো যে ঠিক আছে আপনারা একটি দল খুব দ্রুত, ঠিক আছে নি, একটি দল 10 জন 15 জন অথবা 12 জন সর্বোচ্চ 10 জনের একটা নাম একটা টিম দেন, আমরা আপনাদেরকে ডাকবো। তাই আমরা প্রশ্ন করলাম, আমরাই তো বললাম যে আপনি ডাকবেন, আমাদেরকেও ডাকা হয়েছে, অনেকবার ডাকছেন আপনারা। 17 আগস্ট ডেকেছেন, 19 অক্টোবর ডেকেছেন, কিন্তু কি লাভ হয়েছে বলেন? কি ফয়দা আমরা পাইছি ডেকে? কিন্তু যেখানে আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমরা কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলতে পারতেছি না, যার সাথে আমাদের কথা বলার প্রয়োজন, যার সাথে আমাদের দেখা করার প্রয়োজন, যাকে আমরা আমাদের কষ্টের কথাগুলো বলবো ফেস টু ফেস, সরাসরি, আমরা তাকে পাই না, তাহলে আমরা কার কাছে যাব? সুতরাং আপনারা যদি অল ইন অল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে উনি যদি আমাদেরকে ডাকে, অথবা ওনার ইচ্ছাই যদি এই মেসেজটা আসে আমাদের কাছে, তাহলে আপনি এটা শিওর করতে হবে যে আসলে ওনার ইচ্ছায় যে মেসেজটা এসেছে কিনা আমাদের সাথে উনি দেখা করবেন অথবা আমাদেরকে ডাকছেন, আপনি আগে এটা শিওর করতে হবে আমাদেরকে। তাহলে আমরা হয়তো ওইখানে যাওয়ার একটা চিন্তা ভাবনা করব, কারণ আমার তো আর কোনো রাস্তা নেই, আর আপনি আর কোন রাস্তা যাবেন? আপনি আমাকে দেখান। আপনি আন্দোলন করছেন, আপনি রক্ত দিছেন, আপনি স্মারকলিপি দিচ্ছেন, আপনি সাংবাদিক সম্মেলন করছেন, আপনি এই সর্বশেষ যে আন্দোলন আমরণ অনশন করছেন, আমরণ অনশনের পরে তো কোনো আন্দোলন থাকে না। কোনটা করি নাই আমরা বলেন, যে আমরা এটা বাদ দিছি? সর্বশেষ যেটা আমরণ অনশন, এর উপরে কোনো আন্দোলন থাকতে পারে না আমি মনে করি, ঠিক আছে? তো সুতরাং আমরা ওটাও দিছি। তাহলে এত কিছু দেওয়ার পরে, আমাদের 10-15 জন রক্ত দেওয়ার পরে সরকার যদি এই বিবেচনায় আসে, তাহলে আমরা কি বাকি সময়টায় আরও 10 জন একবারে সরাসরি স্পট ডেট হওয়ার পরে কি আমাদের সমস্যা সমাধান করবে সরকার? এটা আমার প্রশ্ন তাদের কাছে, তাদের কাছে আমার প্রশ্ন। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে না, এখন যদি আপনাদেরকে ডাকা হচ্ছে যারা, উনি সরকার অথরিটি, তো সুতরাং আপনারা মানসিকভাবে প্রস্তুতি থাকুন, আমরা অবশ্যই আপনাদেরকে ডাকবো এবং সাক্ষাৎ উনি করবেন। তারপর আমরা বিশ্বাস করতে পারতেছি না, আল্লাহ পাক জানেন ওনারা কতটুকু সত্য বলতেছেন, কারণ আমি তো সত্য ছাড়া কখনো কিছু বিশ্বাস করব না। কারণ আমি মিথ্যাকে দেখতে দেখতে এখন সত্য আমার কাছে অনেক বড় মিথ্যা মনে হচ্ছে। মিথ্যাকে দেখতে দেখতে সত্য কোনটা, এটা এখন আমার কাছে আসলে এই মরিচিকার মতো। আমরা একেই বিশ্বাস করতে পারতেছি না আসলে সত্য কোনটা। তো সুতরাং যারা হাই অথরিটি যখন বলছে যে অবশ্যই আপনাদেরকে ডাকবে এবং একটা ডেট অনুযায়ী আমরা এই অথরিটি আপনার সাথে বসবে, প্রধান উপদেষ্টা হইতে পারে এই মিটিংয়ে, হয়তো আপনাদের সাথে বসার এই মিটিংয়ে প্রধান উপদেষ্টা হইতে পারে চেয়ারপারসন হিসাবে। তাহলে আমরা বললাম ঠিক আছে, আগে আমরা কনফার্ম করেন যে আসলে উনি থাকবেন কি না। না, আমাদেরকে ডেকে নিয়ে আবার 1 ঘন্টা পরে বাহির করে দিবেন, আমরা বাইরে এসে বলবো আমাদের সব কিছু ওকে, আমাদের দাবি ওকে, অমুক দিনের ভিতরে আমরা প্রজ্ঞাপন পাবো। এই ধরনের কোনো কথা আমরা দ্বিতীয়বার আপনাদের কাছ থেকে শুনতে চাই না।
কোনো কথা আমরা এই সময় শুনতে চাই না। যদি আমরা ওখানে ঢুকি তাহলে আমরা এখান থেকে একটাই সিদ্ধান্ত নিয়ে আসব, সে একটা সিদ্ধান্ত, আর কোনো সিদ্ধান্ত না। সরকার প্রধান যদি বলে যে ঠিক আছে, ওনার নিজের মুখে যদি বলে যে ঠিক আছে, আমরা যেটা জারি করছি, যে নীতিমালা করছি, সেই নীতিমালা আমরা সংশোধন করে আমরা আপনাদের দাবি অনুযায়ী এটা আপাতত করে দিচ্ছি, বাকিটা আমরা 15 দিন পরে করে দিব, এই আপনাদের যেটা মূল সমস্যা, তারপরেও কিন্তু আমরা সন্তুষ্ট হব। আমি মনে করি সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। যদি উনি সরাসরি ডাকে আমাদেরকে, তাহলে আমাদের একটাই কথা, একটাই জিনিস আমরা ওখান থেকে নিয়ে আসব, সেটা নীতিমালা, আউটসোর্সিং প্রথা, ঠিকাদার থাকবে না, ঠিকাদার থাকবে না। এবং দৈনিক ভিত্তিক মজুরি যে নীতিমালা আপনারা করছেন, সেই নীতিমালা সংশোধন করে 100% সংশোধন করে ওই নীতিমালা আপনাকে প্রকাশ করতে হবে। কারণ দৈনিক ভিত্তিক মজুরিতে আপনার কোনো ঠিকাদার নেই, তারা সরাসরি প্রতিষ্ঠানের আন্ডারে, তো সুতরাং তাদের কোনো সমস্যা হওয়ার কারণ নাই। জাস্ট শুধু ওই নীতিমালাটা সংশোধন করতে হবে, যে নীতিমালা আমরা অনেক কিছু যোগ করার নাই, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত, অনেক কিছু থেকে আপনার এই দৈনিক মজুরি ভিত্তিক বঞ্চিত, অনেক কিছু থেকে। তো সুতরাং মনে করেন আন্দোলন ছাড়া এখানে আপনি কোনো বিকল্প রাস্তা আপনি দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের সাংবাদিক সম্মেলনের পরে সরকারের অথরিটি যদি বলে যে ঠিক আছে, আপনারা 2-1 দিনের ভিতরে অথবা এই মাসের ভিতরে আপনাদেরকে দেখা করার জন্য একটা টাইম শিডিউল দেওয়া হবে, ঠিক আছে নি, আপনারা দেখা করে সরাসরি অথরিটি প্রধানের সাথে, অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আপনারা সরাসরি কথা বলুন, আপনাদের ফেস টু ফেস, তাহলে আপনারা পরিষ্কার ক্লিয়ার হবেন আসলে সমস্যাটা কোন জায়গায়। তাহলে সেই জায়গায় হয়তো আমরা একটা চিন্তা করতে পারি। তা না হলে আমাদের আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না, আর কোনো গতি থাকবে না। এখন আপনি যদি এসে আপনি যেটা পাইছেন, আপনি যেটা পেয়েছেন, সরকার আপনাকে যেটা দিছে, আপনি সেটা পেয়ে যদি বলেন, যদি চুপ থাকেন, তাহলে আমি মনে করবো আপনার মতো বোকা আর কেউ নেই। আপনি যেটা পাইছেন সেটা পেয়ে যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। আর যেটা আপনি পান নাই, যেটা আপনার প্রাণের দাবি, যেটা আপনি পান নাই, এটার জন্য যদি আপনি লড়াই না করেন, তাহলে আমি মনে করবো আপনি বেঈমান। আপনি যে লক্ষ লক্ষ কর্মচারীর সাথে বেঈমানি করতেছেন। আমার কথা পরিষ্কার। এখানে মনে করেন আপনি আমাকে ভালোবাসেন না আমাকে ঘৃণা করেন, আই ডোন্ট কেয়ার। আমি আবার বলতেছি, আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে যদি আপনি চুপ থাকেন, অথবা সেটা নিয়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন, অথবা সেটা নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে আমি মনে করবো আপনি বোকা। হয়তো আপনি বোকা, নলে আপনাকে বোকা বানানো হয়েছে। আর যেটা আপনি পান নাই, যেটা আপনার প্রাণের দাবি, সেটার জন্য যদি আপনি লড়াই না করেন, তাহলে আমি বলবো আপনি এই জাতির সাথে, এই কর্মচারীর সাথে আপনি বেইমানি করেছেন, আপনি বেইমান। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। কথা আসলে আমি যত শর্ট করতে চাই, আমার কথাগুলো লং হয়ে যায়। আমার অনেক ভাই বলছে যে কথাগুলো শর্ট করেন, আসলে শর্ট করতে পারি না, ইচ্ছা করলেও পারি না শর্ট করতে। অনেক কথা থাকে, অনেক সমস্যা থাকে। এখানে পঙ্গু হাসপাতালের যে সমস্যাটা, সেটা আমরা দীর্ঘদিন সমস্যা নিয়ে এটা হ্যান্ডেল করতেছি, কোনো মতেই সমাধান করতে আমরা পারছি না। কিন্তু আল্লাহর কি একটা হুকুম, আমরা কদিন আগে, 2 দিন আগেই আমাদের পান্তদা আমাদেরকে একটা ভিডিও পাঠাইছেন, ওই পরিচালকের এই ভিডিও সহ। যাক, আমরা সেই ভিডিও নিয়ে আমরা ইতিমধ্যেই সরকারের অথরিটির কাছে, যারা এটা নিয়ে কাজ করতেছে,
তথ্য প্রমাণ চেয়েছে আমাদের কাছে, আমরা অলরেডি তার কাছে পাঠিয়ে দিয়েছি এবং সে বলছে অতি শীঘ্রই ওই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে তারা অ্যাকশনে যাবে এবং যাদেরকে উনি চাকরিতে রাখবে না তাদেরকে আবার ওখানে বহাল করার আপ্রাণ চেষ্টা করবে। এটা আমাদের সাথে কথা হয়েছে এবং কতটুকু এটা সাকসেস করে হয়তো আমরা 2-1 দিনের ভিতরে বুঝতে পারবো। কারণ আপনার এখানে বসে বসে গল্প করার, এখানে বসে বসে ঘুমিয়ে থাকার, জিমিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমি কদিন আগে আপনার যে অথরিটি যেটা আমাদের সরকার যেটা বলছে, সবচেয়ে বেশি সমস্যা আপনার আমাদের সবচেয়ে প্রবলেমটা কোন জায়গায় এই মুহূর্তে? তিনটা প্রবলেম, বেশি না, তিনটা। একটা হচ্ছে আপনার ঠিকাদার বাতিল, এটা হলো মূল দাবি। এটা তো আপনাকে করতেই হবে, এটার জন্য লড়াই করতে হবে, আন্দোলন করতেই হবে। যদি সরকার প্রধান, যদি অথরিটিও যদি এটার বিরুদ্ধে চলে যায়, উনি যখন বলছে, উনি যখন মেসেজ পাঠাচ্ছে ওনার এই অথরিটির মাধ্যমে যে অবশ্যই আমরা 10 জন নিয়ে তাদেরকে বসবো, তাদের সাথে বসবো, সেটা আমি আশা করব সেটা যেন 2-1 দিনের ভিতরে হয় এবং কি 1 মের আগে হয়। তাইলে সব বেঁচে যাবে, সবাই বেঁচে যাবে আমি মনে করি। তো সুতরাং মনে করেন এখানে সবচেয়ে বড় প্রবলেম, 3টা প্রবলেম নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে সামনে। এবং কি আমরা যখন প্রধান অথরিটির কাছে যাব তখন তার কাছে আমাদের কমিটমেন্ট নিয়ে আসতে হবে, তার কাছ থেকে সরাসরি লিখিতভাবে আনতে হবে। যাদের আমাদের যতগুলা বাইরের চাকরি চলে গেছে তাদের চাকরি আপনাকে ফেরত দিতে হবে, সেটা আপনি লিখিত এখন দিতে হবে। সারা বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের কাছে তালিকা আছে, আমরা সেই তালিকা নিয়ে হাজির হব ওনার কাছে এবং তালিকা অনুযায়ী সব তালিকার নাম উল্লেখ করে এবং ওখান থেকে যেন উনি মন্ত্রণালয়ে অর্ডার করে দেয় যেন আজকেই যেন আপনি চিঠি ইস্যু করা হয় এবং চাকরিযুক্তদের বহাল করা হয়। যদি বহাল করা না হয় তাহলে আপনার ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এবং ওই ঠিকাদারে ক্যান্সেল লাইসেন্স করার সরাসরি আপনি নির্দেশ দিবেন। এটা আমার পাদে একদম প্রথম, দ্বিতীয় দাবি থাকবে আমার এটা, যে চাকরিযুক্ত যারা হয়েছে তাদেরকে আপনি নোটিশের মাধ্যমে, চিঠির মাধ্যমে আপনার প্রধান উপদেষ্টা আপনার স্বাক্ষরে এটা যেন যায়, বিনিময়ে আমরা ওনার পায়ে ধরব এটার জন্য। আর তৃতীয় যে সমস্যা সেটা হলো যারা বেতন পাচ্ছে না, বেতন বকেয়া বাকি 72 মাস, 80 মাস, 36 মাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে অন্তরের 10 মাস, তারপরে আরও অনেকের পঙ্গু হাসপাতাল, সব বক্ষবিধি যা আছে এভরিথিং, তাদের জন্য আপনি অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টাকে একদম সরাসরি নির্দেশ দিবেন যে 1 সপ্তাহের ভিতরে এই প্রতিষ্ঠানগুলো চিঠি দিয়ে তাদের বকেয়া বেতন যেন পরিশোধ করা হয়। সে 1 সপ্তাহ টাইম দেবেন আপনি অর্থ উপদেষ্টাকে। এটা আমাদের কথা থাকবে, প্রধান উপদেষ্টা যদি আমাদের সাথে, যদি আমরা সাক্ষাৎ করতে পারি এবং যদি আমাদেরকে ডাকে, এবং কতটুকু ডাকবে, আসলে ডাকবে কি না সেটাও কিন্তু একমাত্র উপরে আল্লাহ পাক জানে। আমি আপনাদেরকে বলতেছি না যে উনি ডাকবে, কিন্তু ওনার ওখান থেকে যে মেসেজগুলো এসেছে আমি সেটাই পরিষ্কার করলাম আপনাদেরকে, যে আপনি ওনারা যে আমাদের সাংবাদিক সম্মেলনের পরে ওনারা যে প্রতিক্রিয়া জানাইলো, এটা ওনাদের একটা প্রতিক্রিয়া যে অবশ্যই আমাদেরকে ডাকবে এবং কি আমরা 10 জনের একটা তালিকা তারা চেয়েছে, বেশি না 10 জনের, তো আমরা 10 জনের তালিকা অবশ্যই পাঠাবো, বাছাই করে পাঠাবো যারা কথা বলতে পারবেন এবং যারা একসাথে একটা দাবি নিয়েই ওখানে যেন কথা বলে। কেউ যেন বলতে না পারে ওখানে সংগঠন 2টা, সংগঠন 3টা, আমার দলের লোক কম, আমার লোক বেশি, আমাকে লোক দেন, আমার দল ভারী করে, এই ধরনের কোনো সদস্য ওখানে যাবে না। ওখানে যে যাবে 10 জন যাবে আর 20 জন যাবে, কণ্ঠ একটাই, সুর একটাই, দাবি একটাই, ঠিকাদার বাতিল। চাকরিযুক্তকে বহাল করুন। এখন বেতন বকেয়া যারা 1 সপ্তাহের ভিতরে বেতন বকেয়ার নির্দেশ দিয়ে দেন সারা বাংলাদেশে যত অফিস প্রধান আছে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবকে, যে যেখানে বাজেট আটকে আছে 1 সপ্তাহের ভিতরে যে বাজেটগুলা ছেড়ে দেওয়া হয়,
বেতনগুলো যেন পরিশোধ করা হয়। আর যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন একটি অর্ডারে সবাইকে চাকরি ফেরত দেওয়া হয়। আমাদের এখন মূল এই তিনটা দিক নিয়েই ওনার সাথে কথা বলতে হবে, আর কোনো কথা নাই, আমাদের কোনো কথা নাই। কারণ আমাদের এখানে যে নীতিমালা করা হয়েছে, এখানে আপনার অফিস সহায়কদের কিছুই রাখা হয়নি। কেন ওনাদেরকে বাদ দেওয়া হয়নি? আমরা কিন্তু সংশোধনী ভিতরে ওখানে অফিস সহায়কের কথা উল্লেখ করা হয়েছে যে অফিস সহায়ক একটা যদি রাজস্ব যখন রেভিনিউতে নেওয়া হবে তখন তাদের জন্য পোস্টগুলো খালি রাখা হয়েছে। আরে আমাদের তাদের জন্য পোস্ট যখন নিবে তখন দেখা যাবে, যখন নিবে তখন দেখা যাবে। তাহলে অতদিন পর্যন্ত আমি কেন আমার এই নীতিমালা বাইরে থাকবো? তাহলে অতদিন পর্যন্ত কেন আপনার এই অফিস সহায়কেরা আপনার এরা নীতিমালা বাইরে থাকবে? ওই নীতিমালার আওতায় আনতে হবে। আনার পরে যখন তারা এই রাজস্ব খাতে নিয়োগ দিবে সরকার, তখন এখান থেকে তারা সরাসরি অ্যাপ্লাই করবে এবং ওই পোস্টে নিয়োগ হবে, ওই পোস্টে নিয়োগ হবে। তাহলে আপনি আমাকে নীতিমালা বাইরে রেখে হেয়ার পরে আপনি আমার 10 বছর পরে আপনি আমাকে নিয়োগ দিবেন রাজস্ব খাতে, হেয়ার পরে আমি আবেদন করব, তখন আমার বয়স থাকবে না, আমাকে বাই করে দিবেন। তাহলে আমও গেল, আমার সালও গেল, আমি তো কিছুই পেলাম না। সুতরাং এই চিন্তাধারা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে, সঠিক একটা নীতিমালা করে, একদম সঠিক একটা নীতিমালা করে এই 6-7 লক্ষ মানুষকে জীবন আপনাকে বাঁচাতে হবে। এটা আপনার দায়িত্ব, কারণ এই দায়িত্ব আপনি নিয়েছেন অনেক রক্তের বিনিময়। সুতরাং এখানে আপনি লুকোচুরি করার কোনো প্রশ্নই আসে না, আমরা সেই সুযোগ আপনাদেরকে দেব না। আপনারা যদি কোনো কারণে কোনো জায়গায় কোনো আমাদের নীতিমালা যদি কোনো ফাঁক ফুক থাকে, আমরা প্রত্যেকটা ফাঁক ধরিয়ে দিব, প্রত্যেকটা অধ্যায় কোন জায়গায় আপনারা ভুল করছেন আমরা সেটা ধরিয়ে দিব, এবং আমরা অনুরোধ করব সেগুলো যেন আপনারা সংশোধন করে তারপরে নীতিমালা করুন। এখানে আমি আরও পরিষ্কার করে বলতে চাই, আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমি দৈনিক ভিত্তিক মজুরি ভিত্তিক যারা আছেন, যাদের জন্য নীতিমালা করা হয়েছে নীতিমালা, তাদের যেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে, আমি নিজে একজন বঞ্চিত ওই নীতিমালা থেকে। আমরা সেই নীতি কখনো আউটসোর্সিংয়ের নীতিমালা ছিল, কিন্তু কখনো দৈনিক ভিত্তিক মজুরির নীতিমালা ছিল না। কিন্তু যাক, সরকার নীতিমালা করছে, সে নীতিমালায় আনা হয়েছে, আমি সরকারকে সেটার জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু সেই নীতিমালা যখন আপনি করছেন, যখন আমরা নীতিমালা পাইছি, এখন আমাদের কথা বলার একটা সুযোগ আছে। তো সুতরাং এই নীতিমালার মধ্যে কি কি আপনাকে আরও দিতে হবে, আরও কি কি অ্যাড করতে হবে, আমরা অলরেডি সাংবাদিক সম্মেলনে বলেছি। আমি আশা করব আমরা যেগুলো বলেছি এগুলো যেন ওই নীতিমালায় অ্যাড করা হয়। এখন আমি দৈনিক মজুরি ভিত্তিক বাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের প্রথম কাজ সরাসরি শুধু আপনাদের ক্ষেত্রে, শুধু আপনাদের জন্য বলতেছি, সারা বাংলাদেশে যতগুলা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আপনারা আছেন, আমি অনুরোধ করব আপনাদের কাছে আমি অনুরোধ করব, সারা বাংলাদেশে যতগুলা দৈনিক ভিত্তিক মজুরি নিয়োজিত আছেন, আপনাদের প্রথম কাজ হলো আপনাদের যোগদানের তারিখ হইতে আজ পর্যন্ত যারা কর্মরত আছেন সে তারিখ উল্লেখ করে, যোগদানের তারিখ প্লাস বর্তমানে প্রেজেন্টের তারিখ উল্লেখ করে, আপনাদের কত তারিখে যোগদান করছেন প্লাস এখন পর্যন্ত যারা আছেন তার একটা ডাটা, তার একটা তালিকা, এবং কোন কোন প্রতিষ্ঠানে কতজন আছেন সেই তালিকাটা ইমিডিয়েটলি আপনারা, আমি অনুরোধ করব আপনাদের কাছে, পয়লা মের আগে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা দৈনিক ভিত্তিক মজুরি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের স্ব প্রতিষ্ঠানের একবার জয়েনিং তারিখ হইতে আজকের দিন পর্যন্ত যারা আছেন প্রেজেন্ট, তাদের নাম, তাদের মোবাইল নাম্বার তালিকা সহ এবং কি প্রতিষ্ঠানের নাম সহ আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবেন 1 তারিখের আগে, পয়লা মের আগে, এবং কি সেই তালিকা অনুযায়ী
আমি যে সামারি করব, আমি যে স্মারকলিপি তৈরি করব দৈনিক মজুরি ভিত্তিকের জন্য, সেটা যেন আমরা ওনার হাতে, মাননীয় প্রধান উপদেষ্টার হাতে যেন আমরা ওই নীতিমালা সহ এবং কি ওই নীতিমালার সাথে এই তালিকা যেন আমরা ওনার কাছে পৌঁছাতে পারি এবং ওনাকে যেন বলতে পারি এই নীতিমালার আন্ডারে এতগুলো লোক আছে সারা বাংলাদেশে এবং এতগুলো চাকরি আপনাকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা এই সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে। এই নীতিমালা পরিবর্তন করে আপনি এটা ব্যবস্থা করতে হবে। এটা আমরা সরাসরি ওনাকে বলে দিব। তাই আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, যারা দৈনিক ভিত্তিক মজুরি আছেন তাদের তালিকা জয়নিং লেটার হইতে এবং আজ পর্যন্ত যারা আছেন কর্মরত তাদের অফিসের তালিকা, তাদের অফিসের নাম, তাদের নাম, মোবাইল নাম্বার সহ একদম আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে কালকে পাঠিয়ে দিবেন। কোনো দেরি করা যাবে না। কারণ সরকার যখন নীতিমালা করছে, আমি চাই ওই নীতিমালায় কোনো ফাঁকফুক যেন না থাকে, কোনো ধরনের ঘাটতি থাকবে না। ওই নীতিমালায় সব কিছু দিতে হবে, যত কিছু থেকে আমরা বঞ্চিত। তো সুতরাং এখানে আমার যে সামারি করার দরকার, সেই সামারি তৈরি করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের তালিকা আমার প্রয়োজন। আপনারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, দয়া করে দিয়ে দিবেন। এগুলো আমার নীতিমালা এই স্মারকলিপি করে আমি নীতিমালা সহ আমরা যখন দেখা করব ইনশাল্লাহ আমি সরাসরি ওনাদের হাতে এবং কি এই ব্যাপারে স্ট্রংলি আমরা কথা বলে আসব। এতে কোনো আমার সন্দেহ নেই এবং কোনো ধরনের আমি পিছপা হব না। আমি সর্বপ্রথমে আগে থেকে আমি বলতেছি আপনাদেরকে যে আপনারা আমরা আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক প্রকল্প, এগুলা এই তিনটা বিভাগ নিয়েই, তিনটা বিষয় নিয়ে আমরা একটা ব্যানারে 18 সাল থেকে আপনারা আন্দোলন করে আসতেছেন। আজকে সেই আন্দোলনের কারণে দুটা নীতিমালা তৈরি হয়েছে, প্রকাশ করছে। এখানে কি পেলাম না সেটা বড় কথা না, কিন্তু আপনি কথা বলার মতন সরকারের সাথে এখন একটা নীতিমালা পাইছেন, যে নীতিমালা নিয়ে এখন আপনি লড়াই করতে পারবেন, রাস্তায় লড়াই করতে পারবেন, সরকারের টেবিলে, সব জায়গায় আপনি লড়াই করার মতো একটা নীতিমালা পাইছেন। এখন শুধু আপনাকে এই নীতিমালা সংশোধন করার জন্য প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা টেবিলে, প্রত্যেকটা জায়গায় লড়াই করতে হবে। রাস্তা বলেন, ঘাট বলেন, বাজার বলেন, সব জায়গায়, এছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং আমরা এখন ওই নীতিমালা পাইছি, যে নীতিমালায় আমাদের এখন কথা বলার সুযোগ আছে, যে নীতিমালা নিয়ে আমরা লড়াই করার সুযোগ আছে, যে আমরা এই নীতিমালা এগুলো আমাদের লাগবেই, আমাদের ঠিকাদার বাতিল লাগবেই, আমরা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ চাই, দিতে হবে। আপনি, আমি, সবাই কথা বলার, লড়াই করার একটা হাতিয়ার আমরা পেয়েছি, যেটা আমাদের আগে ছিল না। সুতরাং এই হাতিয়ারকে আমরা সঠিক কাজটা লাগাতে হবে। এখান থেকে আমরা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে কোনো সুযোগ নেই। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কি অবদান আছে, এর বাইরে যারা আমাদের বাইরে কাজ করতেছেন, বিভাজন হয়ে সংগঠন তৈরি করে, তাদের যেগুলো অবদান আছে সবগুলা কিন্তু দৃশ্যমান। সবগুলা, আমি যদি চুরি করি সেটাও দৃশ্যমান, আমি যদি আপনার জন্য কাজ করে থাকি সেটাও দৃশ্যমান। এখানে লুকোচুরির কিছুই নেই। দালাল, চোর, বদমাশ এগুলা বলে কোনো লাভ নেই। এগুলা বলে গুনার বাগী হবেন না। আপনার গুনাহ কেন করতেছেন, কেন গুনার বাগী হচ্ছেন? এখানে মনে করেন আপনারা যেটার জন্য এসেছেন এটা দ্বার প্রান্তে, এটা এখন বাস্তবায়ন করার যে হাতিয়ারটা আপনারা পাইছেন, আমরা যে হাতিয়ারটা আমরা পাইছি, সেটা দিয়ে এখন আমরা লড়াই করব, সেটা দিয়ে লড়াই করব। কারণ যে হাতিয়ার সরকার দিছে সেটা এতদিন ছিল না স্ট্রংলি। কারণ আপনি যখন আমার নীতিমালা পরিবর্তন করতে পারছেন, হয়তো আপনি ঠিকাদার বাতিল করেন নাই, আপনি ঠিকাদার রেখেই পরিবর্তন করছেন, তাহলে আপনার দ্বারা সবই সম্ভব। আপনার সরকারের দ্বারাই সবই সম্ভব।
যখন আপনি একটা লাইন পরিবর্তন করছেন, তাহলে এখানে 10টা লাইন পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে। আমি যখন একটা লাইন আমি বাদ দিতে পারি, তাহলে আমি 10টা লাইনে বাদ দিতে পারি। আমি যখন একটা লাইন পরিবর্তন করতে পারি, তাহলে আমি 20টা লাইন আরও ঢুকাতে পারি। তো সুতরাং আপনার দ্বারাই, আপনার সরকারের দ্বারাই সবই সম্ভব, কিন্তু আপনি করতেছেন না। সেটা কি, এখানে অনেক কিছু জড়িত আছে, অনেক কিছু, অনেক বড় বড় দালাল, অনেক বড় বড় এই ঠিকাদার, অনেক বড় বড় আপনার সরকারের উপরমহল, এবং যারা এই কমিশন বাণিজ্যে জড়িত, এখানে টপ টু বটম অনেকে জড়িত আছে, যার জন্য সরকার হয়তো তাদের সাথে পারছে না। কিন্তু আমরা সেটা সরকারকে বলে দিতে চাই, আপনি যতই কিছু বলেন, যতই কিছু আপনি আইন দেখান, আমরা আমাদের অবস্থান থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। আপনি যখন আমাদের ফাইলে স্বাক্ষর করেছেন, নীতিমালা যখন এই পরিবর্তন করেছেন একটু, তাহলে এখন আপনি সবগুলো পরিবর্তন করার ক্ষমতা আপনি রাখেন। আপনি যদি বলেন যে আমি অন্তর্বর্তীকালীন সরকার, যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমি কিছু করতে পারবো না, তাহলে আপনি কেন আমাদের এই 2টা নীতিমালা করলেন? এবং সেইখানে যেটা আমাদের প্রাণের দাবি, সেটা কেন আপনি করলেন না? তাই আমি আপনাদের এই সরকারের কাছে, প্রধানের কাছে বিনয়ের সাথে বলবো, অনুরোধ করে বলবো, আপনি যখন এটা সংশোধন করতে পারছেন, তাহলে আপনার দ্বারাই সবই সম্ভব। এবং আশা করি আপনি সবগুলা, যেগুলো আমরা চেয়েছি, যেটা আমাদের মূল দাবি, সেটা আপনি করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই, এখানে কোনো সন্দেহ নাই যে আপনি পারবেন না। অবশ্যই আপনি পারবেন। যখন আপনি স্বাক্ষর করেছেন আমাদের এই জায়গায়, তাহলে আপনি স্বাক্ষর আরও করতে পারবেন। আপনি যখন পরিবর্তন শুরু করছেন নীতিমালা, আপনি সংশোধন করে ফাইনাল নীতিমালা প্রকাশ করতে পারবেন, সেই ক্ষমতা আপনার আছে। সেটা আমরা দেখেছি এই নীতিমালা। তো সুতরাং আপনার সরকার যদি আমাদেরকে বলে যে আমরা এটা সম্ভব না, সেটা আমরা কখনো বিশ্বাস করি না। সরকার প্রধান এটা বলতে পারে না, একজন প্রধানের মুখে এটা মানায় না। আর সেটা যদি কোনো সচিব বলে, কোনো উপদেষ্টা বলে, তাহলে মানতে পারি যে তার কাছে কোনো ক্ষমতা নেই। সুতরাং আপনি অন ইন অল পাওয়ারম্যান, সুতরাং আপনার মুখে এই কথা মানায় না। এবং আপনার কাছে অনুরোধ করব, আপনি এই ধরনের কথা কখনো বলবেন না যে আমরা এটা নীতিমালা পরিবর্তন করতে পারবো না, তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না। আপনি হলেন আমাদের শেষ ভরসা, যেখানে আমরা রক্ত জড়িয়ে রাস্তায় শুয়ে থেকে রাস্তায় শেষ অবধি লড়াই করে আপনার দিকে তাকিয়ে থাকি যে আপনি কখন আমাদেরকে ডাকবেন, কখন ভরসা দিবেন যে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো সুতরাং আপনি যখন আমাদের শেষ ভরসার প্রতীক, আপনার মুখ থেকে এই ধরনের কথা আমরা শুনতে চাই না। তাহলে আমাদের ভরসা করার মতো আর লোক কেউ থাকবে না। আপনি ক্ষমতা আসার পরে অনেক অর্জন করেছেন, অনেক সুনাম করেছেন, অনেক অবদান রেখেছেন এই দেশের জন্য। সেটা আমরা আজকে দৃশ্যমান, সেটা আজ দৃশ্যমান। চীন যে মেডিকেল ক্যাম্প করতেছে, হাজার হাজার কোটি, 100 কোটি ডলার বিলিয়ন দিয়ে, এটা একমাত্র আপনার অবদান। আজকে 100 কোটি বিলিয়ন ডলার দিয়ে যে প্রজেক্ট করছে ওয়াসার জন্য, সেটা আপনার অবদান। 350 কোটি বিলিয়ন ডলার যে বিনিয়োগ করছে বাংলাদেশে, সেটা একমাত্র আপনার অবদান। এবং আজ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি ডলার ইনভেস্টমেন্ট করার জন্য যারা বাংলাদেশে আসতেছে, এটা একমাত্র আপনার অবদান। তাহলে সুতরাং আপনি যদি এত হাজার বড় বড় কাজ করতে পারেন, বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে পারেন, তাহলে এটা কেন পারবেন না? এটা কেন পারবেন না? সুতরাং আমার যেখানে আমরা মূল কথা, যেটা আসলে অনেকগুলা বলতে চাই, অনেকগুলা বলার ছিল, কিন্তু লং টাইমে যাব না, লং টাইমে বলবো না। আমরা যেদিন 16 তারিখে 15 তারিখে, আমরা হয়তো, আমার অনেক ভাই জানে না, আমি এটাও জানিয়ে দিতে চাই,
যখন 15 তারিখে পরিবর্তন নীতিমালা করা হয়, আমরা 16 তারিখে সকালবেলা আমাদের অর্থ সচিবের নিকট সরাসরি আমাদের প্রতিবাদ শুরু আমরা স্মারকলিপি পাঠিয়ে দিয়েছি। সেটা অবশ্যই আপনারা দেখেছেন গ্রুপে সভাপতি স্বাক্ষরে, যে আমরা এই নীতিমালা মানি না এবং এই নীতিমালা আমাদের পক্ষে আসে নাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আপনি সংশোধনপূর্বক এটা নীতিমালা জারি করার জন্য অনুরোধ জানাচ্ছি। 16 তারিখে আমরা 1 সেকেন্ড দেরি করিনি, 1 মিনিট দেরি করিনি আমাদের প্রতিবাদ জানাইতে, এবং আমরা 19 তারিখে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে বলে দিয়েছি এবং কোথায় কোথায় সমস্যা আছে, নীতিমালা কোথায় কোথায় পরিবর্তন করতে হবে আমরা সেটাও বলে দিয়েছি। সেই ক্ষেত্রে সেখান থেকে সরকারের প্রধান থেকে যে মেসেজ এসেছে দেখা করার জন্য, আমাদের সাথে বসার জন্য, সেটা আমরা শীঘ্রই বসবো এবং আশা করি হয়তো আমরা 2-1 দিনের ভিতরেই বসবো। কিন্তু সেটা আসলে সম্ভব কি না আমি জানি না, কিন্তু যেভাবে ওনারা বলছে এভাবে হয়তো আমরা একটু ভরসা রাখতে পারি, তাদের উপরে বিশ্বাস রাখতে পারি। কিন্তু এই দেখা হয়তো আমাদের এই নীতিমালার জন্য সর্বশেষ সিদ্ধান্ত হবে। এই 2 নীতিমালা যদি আমরা দেখা পাই, যদি আমাদেরকে ডাকে শিডিউল দিয়ে, ওনার সময় মতো যখন উনি মেসেজ পাঠাইছে ওনার অথরিটি দিয়ে যদি আমাদেরকে ডাকে, তাহলে আমাদের কথা ওইখানেই আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমরা ওখান থেকে শেষ করে বাইর হব। আমরা 19 অক্টোবর আর 17 আগস্টের মতন তৃতীয়বার ওই ধরনের কাজ করব না, আমরা সব এভিডেন্স, সব ডকুমেন্ট কি আছে, 22 ফেব্রুয়ারি আমাদের উপরে কি নির্যাতন করা হয়েছে পুলিশ, আমরা সেই এভিডেন্স সহ নিয়ে যাব এবং পার্ট টু পার্ট আমরা ওটা দেখাবো যে দেখেন আমার নৈতিক অধিকারের জন্য এসে আজকে আমাদের কি অবস্থা, আপনার প্রশাসন, আপনার পুলিশ বাহিনী কি ধরনের নির্যাতন করছে। এরপরও কি মনে করেন আপনি ঠিকাদার রাখবেন? এত রক্তাক্ত হওয়ার পরেও আবার আপনার কি ঠিকাদার রাখা প্রয়োজন আছে? বলুন, প্রশ্ন থাকবে একটাই। আমরা 5টা মিনিট খালি ওনার কাছ থেকে সময় নেব, সেই 5 মিনিটে আমরা প্রেজেন্টেশন দেব ওনার কাছে যে এই 9 মাসে 17 আগস্টের পরে আজ পর্যন্ত আমরা কি করছি, কি ধরনের লড়াই করছি, আমরা কোথায় গেছি, আমাদের কি ভূমিকা ছিল, আপনার কি ভূমিকা ছিল। 5টা মিনিট শুধু আমরা প্রেজেন্টেশন দেব ওই জায়গায়, 5টা মিনিট ওই সময় পাই, এবং কি সেই প্রেজেন্টেশন ইনশাআল্লাহ রেডি করতেছি। সেখানে নীতিমালা নিয়ে এই প্রেজেন্টেশন কথা থাকবে ওই প্রেজেন্টেশনে, এবং কি সেই প্রেজেন্টেশন দেবো আমরা কম্পিউটারের মাধ্যমে। যদি সুযোগ দেয় আমরা প্রস্তাব পাঠাবো যেন 5 মিনিট আমাদের সাথে আমাদের প্রেজেন্টেশনটা যেন দেখে উনি। পাঁচটা মিনিট যেন সময় দেয় উনি, যেন আমাদের সাথে এই 5টা মিনিটে যেন আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যেন দেখে, এটা আমরা ওনার কাছে অনুরোধ জানাবো। তাহলে সেই প্রেজেন্টেশনে কি থাকবে আমরা কালকে থেকে রেডি করব সেটা। সেখানে সবার অবস্থান, সবার ত্যাগ, সবার কথা, সবার দাবি একটাই থাকবে, যেটা ওইখানে প্রেজেন্টেশনে থাকবে। এবং আমি আরো বলতে চাই যদি আপনারা যখন মেসেজ পাঠিয়েছেন আমাদের কাছে, আমাদের সংগঠনের নেতৃবৃন্দুর কাছে, সভাপতির কাছে অথবা অথরিটির কাছে, আমি আরও পরিষ্কারভাবে বলতে চাই, যদি দেখা করার আপনারা আমাদেরকে নিয়ে ভাবার যদি ইচ্ছা থাকে, তাহলে আমি অনুরোধ করবো আপনারা 1 মের আগে দেখা যদি করেন, তাহলে আমরা আপনাদের সাথে দেখা করব। আর যদি কোন না আমরা 1 মের পরে দেখা করব অথবা 10 দিন পরে করব, আমরা 1 মের পরে আর কোনো দেখা করব না। আপনারা ডাকলেও আমরা যাব না। আমরা আশা করতেছি আপনাদের সাথে, আশা করব যেন আপনারা 1 মের আগে যেন আমাদেরকে ডাকুন, এবং সেটা আপনাদের কথা অনুযায়ী যদি সত্য হয়।
সেটা আপনারা যদি আপনাদের মেসেজ যদি সত্য হয়ে থাকে, আপনাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আশা করবো আপনারা 1 মের আগে আমাদেরকে ডাকবেন। 1 মের পরে আমরা যদি ডাকার ইচ্ছা থাকে আমরা যাব না। আমরা নীতিমালা প্রকাশ হওয়ার পর 2টা নীতিমালা প্রকাশ হয়েছে, দৈনিক ভিত্তিক এবং আউটসোর্সিং। নীতিমালা 16 তারিখের নীতিমালা হওয়ার পরে আমরা যে পদক্ষেপ নিছি, আমি মনে করি এত দ্রুত পদক্ষেপ কোনো সংগঠন নিছে কিনা। আমরা সরাসরি অর্থ সচিবকে পাঠিয়েছি চিঠি যে এই নীতিমালা বন্ধ করুন, এই নীতিমালা সংশোধন করুন, আমরা এই নীতিমালা মানি না। এবং সেটা আমাদের কাছে রিসিভ কপি আছে সভাপতি মহোদয়ের কাছে, উনি যে সেন্ড করছে এবং উনি যে দেখছে, রিসিভ করছে, সিন করছে, সে সিন করা কপি আমাদের কাছে আছে। আমার জানা নাই যে কোনো সংগঠন এত দ্রুত রেসপন্স করছে কিনা, এত দ্রুত প্রতিবাদ জানাচ্ছে কিনা, আমার জানা নেই। তাই আমরা হয়তো অনেক কিছু বলতে পারি, অনেকের যোগ্যতা নিয়ে অনেক কিছু বলতে পারি। আসলে বাইরের দৃশ্য আমাকে কেন দেখবেন, আমার ভিতরটা দেখেন আপনি, আমার ভিতরে কি হচ্ছে, আমি আপনার জন্য কি ভাবতেছি সেটা অনুভব করার আপনি চেষ্টা করুন। আমার চেহারাটা, আমার রাগের চেহারা অথবা আমার এই শরীরটা দেখে আপনি আমাকে বিচার করেন না। আমি আপনার জন্য কি ভাবতেছি, কতটুকু খাটতেছি, আপনি এইটা ফিল করুন, একটু ঠান্ডা মাথায় এটা একটু চিন্তা করুন। তাহলে দেখবেন আপনি আমার পিছনে লাগবেন না, আমি আপনার পিছনে লাগবো না, কখনোই না। আপনি আমাকে ফিল করুন, আমি আপনার জন্য কি করতেছি। আপনি আমার বাইরের চামড়া দেখিয়েন না, আমি আপনারটা ফিল করব, আপনি আমার জন্য কি করতেছেন। দেখবেন একদম সোজা, সব কিছু মিটে যাবে। আন্দোলন আপনিও করতে পারবেন না, আমিও পারবো না, কিন্তু আন্দোলন করব, একাত্তে করব, যত কিছুর বিনিময় হোক। হাতে ধরেন, পায়ে ধরি, সবার সাথে বলতেছি, হাতে ধরে পায়ে ধরি, যেখানেই যাব, যেই রাস্তায় যাব, সেটা যেন আমরা একাত্তে যেতে পারি। 1 তারিখের আগে যদি না বসেন, আমার এক ভাই প্রশ্ন করছেন 1 তারিখের আগে না বসলে আপনাদের পদক্ষেপ কী হবে। তাহলে সেটা হয়তো আমাদের আরেকটা সাংবাদিক সম্মেলন ডাকতে হবে 1 ঘন্টার জন্য, টাকা খরচ করে। আমরা সেখানে হয়তো আমরা ফাইনাল একটা আলটিমেটাম দিয়ে দিব সরকারকে, কারণ আমাদের তো কোনো রাস্তা নেই। কারণ সরকার তো নিজে থেকে বলতেছে যে আপনাদের থেকে অবশ্যই আমরা বসতেছি। তো সুতরাং সেটা আমাদের ভুল না, সরকারের ভুল। এখানে আপনারা যায় কিছু বলেন, যত কিছু বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে না আমরা যা পেয়েছি, আমরা যা পেয়েছি এটা নিয়ে আমরা খুশি, আমরা আর কিছু বলবো না, তাহলে আপনি বলদ, আপনি বোকা। আর যদি আপনি যেটা পান নাই সেটা নিয়ে যদি লড়াই না করেন, তাহলে আমি মনে করব আপনি বেঈমান। আপনি বেঈমানি করতেছেন। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, দৈনিক ভিত্তিক বলেন, প্রকল্প বলেন, আউটসোর্সিং বলেন, যে নীতিমালা প্রকাশ করা হয়েছে, 2টা নীতিমালা, সেটা সংশোধন এবং যে প্রাণের দাবি, 1 দফা 1 দাবি ঠিকাদার বাতিল, সেটা সংশোধন না করে যেন সরকার প্রকাশ না করে। সেই সরকারের প্রতি আমাদের প্রতিনিয়ত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড সরকারের প্রতি আমাদের মেসেজ থাকবে, সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সরকারের প্রতি আমাদের সংগ্রাম, লড়াই থাকবে। উনি যেন এটা প্রকাশ না করে, উনি যেন এটা পরিপত্র হিসাবে না করে। প্রতিনিয়ত আমাদের সংগ্রাম থাকবে সরকারের প্রতি। তো সুতরাং আমরা 3টা বিভাগ, 3 সংস্থা মিলিয়ে আগে যেভাবে আমরা আন্দোলন করেছি, একটি ব্যানারে 10 জনের নেতৃত্বে একটি ব্যানারে, আমরা সেইভাবে সামনে দ্রুত ওইভাবে করতে হবে।
ওইভাবেই করতে হবে। এই চিন্তা মাথা নিয়ে আপনারা থাকুন, এই চিন্তা আপনারা মাথা নিয়ে থাকুন। এই চিন্তা মাথা থেকে বাদ দেওয়া যাবে না। কে কি বললো না বললো ওই চিন্তা মাথায় নেওয়া যাবে না। কারণ আমি জানি দৈনিক ভিত্তিক যারা কাজ করেন তাদের কোনো ঠিকাদার নেই, তাদের প্রতিষ্ঠান প্রধান হলো সব, তাদের চাকরি যাওয়ার তেমন ভয় নেই, কিন্তু তাদের যে সুখ সুবিধা সরকার রাখেনি সেটা দ্রুত যেন বাস্তবায়ন করে সরকার, সেটা সরকারের প্রতি আমাদের অনুরোধ। তো সুতরাং যদি কেউ বসে থাকে যে না আমার চাকরি তো স্ট্রং আছে, আমার চাকরি তো আছে, আমি তো সব পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই, তাহলে ওই লোকগুলোকে বেছে বেছে আমাদেরকে তালিকা করতে হবে। তালিকা করে আগে তার চাকরি খেতে হবে, খাওয়ার পরে তাকে আবার মাঠে আনতে হবে, এবারে তোমার চাকরির জন্য তুমি আন্দোলন করো। তা না হলে আমার আর কোনো উপায় নেই। কারণ আমাদের একটা গোষ্ঠী এই নীতিতেই বসে আছে যে আমি সব পেয়ে গেছি, আমার আন্দোলনের প্রয়োজন নেই। এই ধরনের মনোভাব যদি কেউ প্রকাশ করে তাহলে ওই লোকগুলোর তালিকা করে তাদের চাকরি খাওয়ার জন্য আগে আন্দোলন করতে হবে। চাকরি খাওয়ার পরে চাকরি যখন চলে যাবে না তাদেরকে আবার মাঠে আনতে হবে, এবারে আসো তুমি চাকরি ফেরত পাওয়ার জন্য তুমি আন্দোলন করো, দেখি কেমন লাগে তোমার। চাকরি না থাকলে, বেতন না পাইলে কেমন লাগে তোমার। ওই ফিল্ডটা তাদেরকে দিতে হবে, যাদের বেতন নেই, যাদের বেতন পাচ্ছে না, যাদের চাকরি নেই, তারা যে কষ্ট আছে ওই কষ্টটা তাদেরকে দিতে হবে, যারা চাকরি থাকা এত আরামে এসে তারা আছে। আসলে আমি বেশি কিছু অনেক অনেক ভাই বলে যে আপনারা শর্ট করেন, অনেক লং হয়ে যায়, আমরা এই সবাই শোনে না এগুলা, ঠিক আছে নি? তাহলে ভাই আমি তো আপনাদেরকে হাতে পায়ে ধরে শোনাতে পারবো না, আমি হাতে পায়ে ধরে আমি তো আপনাদেরকে শোনাতে পারবো না। আমি যেটা বলবো সেটা যদি আপনাদের কল্যাণের জন্য হয়, আপনাদের ভালোর জন্য হয়, আর সেটা যদি আপনারা না শোনেন তো সেটা ব্যর্থতা আমার না, ব্যর্থতা আপনাদের। আমি যেখানে আসলে আমি শেষ করব একদম সংক্ষেপে। শেষ করবো যেটা আমাদের কাছে মেসেজ, আর একটা মেসেজ আছে যেটা আমি এখানে আসলে বলা দরকার, হয়তো কেউ বলেনি, তাই কিন্তু আমার বলার প্রয়োজন, আমাকে বলতে হচ্ছে। কারণ কালকে হয়তো 1টা অথবা 2টা বাজে, ঠিক আছে নি, আমাদের একটি দলকে ডেকেছেন এই সরকারের একটি কর্তৃপক্ষ, একটি মহল ডেকেছেন, 4-5 জনকে ডেকেছেন। সেখানে আসলে আমি থাকতে পারবো কিনা আমি জানি না, কারণ আমার অফিসের অনেক কাজ। কিন্তু যারা যাবেন, আমি যেগুলো আজকে বললাম সেগুলো যেন ওখানে উপস্থাপন হয়, এবং ওই সরকারের মহল কারা সেটা আমি জানি না। হয়তো মনে করেন এই যেখানে যাচ্ছেন কালকে 2টার দিকে যারা যাবেন, আমি অনুরোধ করব তারা যেন ওই লোকগুলোর কাছে যারা ডেকেছেন সরকারের পক্ষ থেকে, সরকারি লোক যারা ডেকেছেন, সংস্থার লোক, তাদের কাছে যেন আমার এই মেসেজগুলো পৌঁছে দিবেন। এবং অনুরোধ জানাচ্ছি এখানে যেন আমাদের পরিষ্কারভাবে এই মেসেজগুলো যায়। আমাদের দাবি নিয়ে যখন তারা ডাকছেন, আমাদের বাকি দাবিগুলো কি, আমরা কি থেকে বঞ্চিত, তারা যখন বলছে আসেন আপনারা 3-4 জন, তাহলে আপনারা যান, যাইয়া এটা কালকে একটু তাদেরকে এইটা প্রস্তাব করেন। বাকিটা তো আমাদেরকে হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা এই 1 মের আগে ডাকবেন, উনি যখন ওনার ওখান থেকে যখন মেসেজ এসেছে তাহলে আমরা সেটা অপেক্ষা করব। এবং যদি 1 মের আগে না ডাকা হয় তাহলে আমরা 1 মের পরে আর যাব না, যে কেউ ডাকলে আমরা যাব না। তাহলে আমাদের চিন্তা ভাবনা থাকবে অন্য পর্যায়ে চলে যাবে আমাদের সিদ্ধান্ত। সুতরাং আমাদের এখানে যে 1 দফা দাবি ঠিকাদার বাতিল, এটা সাকসেস ছাড়া, এটা সমাধান ছাড়া আমাদের কোনো পথ নেই। আর আমরা অন্য কিছু নিয়ে ভাবতে পারতেছি না, অন্য কিছু নিয়ে আমাদের বাবারা কোনো সময় নেই।
দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা পরিবর্তন ছাড়া এখানে সুযোগ সুবিধা যেগুলো বঞ্চিত হয়েছে সেগুলো অ্যাড করা ছাড়া, সংশোধন করে পরিবর্তন করা ছাড়া আমাদের আর কোনো চিন্তা ভাবনা নেই এই মুহূর্তে। তো সুতরাং আপনারা যদি ডাকেন তাহলে আমি অনুরোধ করব 1 মের আগে ডাকুন। 1 মের পরে আমরা ডাকলে আর যাব না। তখন আমাদের চিন্তা দ্বারা হয়তো আমাদের সিদ্ধান্ত অন্যদিকে চলে যাবে, আমরা অন্য কিছু সিদ্ধান্ত নিব। ইনশাআল্লাহ সবার কাছে অনুরোধ করব, আমি আবারও বলছি, এখনও বলতেছি, আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে যদি আপনি চুপ থাকেন তাহলে হয়তো আপনি বোকা, মানে বলো। আর যেটা আপনি পান নাই, যেটার জন্য আপনি রক্ত দিয়েছেন, সেটার জন্য যদি আপনি লড়াই না করেন তাহলে হয়তো আপনি বেঈমান। তো সুতরাং এই দুটা জিনিস আপনি নিয়ে মাথায় নিয়ে ঘুমান, মাথায় নিয়ে চিন্তা করুন, স্ট্রংলি আপনি এই মানসিকভাবে প্রস্তুতি নেন যে আমরা সামনে কী সিদ্ধান্ত আসতেছে। কারণ আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ চাকরি সরকারি নোটিশ আকারে, যাদের চাকরি চলে গেছে সরকারি নোটিশ আকারে নোটিশ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই চাকরি আপনাকে ফেরত দেওয়ার নোটিশ জারি করতে হবে। একদম কোনো কথা নাই। বেতন বকেয়া যেখানে যার বাকি আছে 79টা প্রতিষ্ঠান, সেখানে চিঠি দিয়ে সরকারিভাবে নির্দেশ দিতে হবে এই দিনের ভিতরে বাজেট পাস করে বেতন পরিশোধ করুন। এই দুইটা জিনিস আমাদের জন্য চ্যালেঞ্জ এবং সেটা আমাদেরকে করতেই হবে। আপনি ঠিকাদার রেখে আপনি যদি আমাকে 10 কোটি টাকা দেন বেতন, 10 কোটি টাকা দেন বেতন, আজকে আমি পেলাম বেতন, কালকে সকালে আমার চাকরি নেই, তাহলে এই বেতনের, এই লোভের, এই উপহারের কোনো দাম নেই। কারণ আমার চাকরি নাই মানে আমি সমাজে অবহেলিত, আমি সমাজে অপমানিত, আমার সমাজে কোনো অবস্থান নেই, আমি সমাজ থেকে আমি বঞ্চিত। আমার চাকরি নেই মানে কি আমি সব কিছু থেকে বঞ্চিত। তো সুতরাং ঠিকাদার রেখে আমরা কোনো কিছুই গ্রহণ করার মানসিকতা নেই আমাদের ভিতরে। আমরা আগেও বলেছি, এখনও বলছি, সহানুভূতিশীল আমরা এখনও এই আপনাদের সিদ্ধান্তের উপরে, আপনাদের নীতিমালার উপরে আমরা এখনও শ্রদ্ধাশীল। কিন্তু এই শ্রদ্ধাশীল হয়তো বেশিক্ষণ থাকবে না যদি আমাদের প্রস্তাবিত নীতিমালা যদি আপনারা সংশোধন না করেন। আপনারা তো সুতরাং আমরা 16 তারিখে যে চিঠি দিয়েছি অর্থ মন্ত্রণালয় অর্থ সচিবকে, সেখানেও আমরা 10 জন প্রতিনিধি লেখে উল্লেখ করে সেখানে আমরা চিঠি দিয়েছি যেন ওই 10 জনের সাথে উনি দেখা করে। কিন্তু উনি আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করেছেন যে আমি এখন অনেক ব্যস্ত, আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না, দুঃখিত, সময় করে আপনাদেরকে ডাকবো। আমরা সেটার জন্যই অপেক্ষা করতেছি। কারণ উনিও যদি আমাদেরকে নিরাশ করে তাহলে হয়তো আমাদের আর কোনো রাস্তা থাকবে না। আমরা কোনো জায়গায় কোনো রাস্তা, কোনো এই ফুক রাখিনি। প্রতিবাদ করার যে ভাষা সংগঠনের পক্ষ থেকে যেটা দেওয়া দরকার সেটা আমাদের সভাপতি সাহেব প্রতিনিয়ত দিয়েছেন। আমি মনে করি ওনার দায়িত্বের 1 ইঞ্চি অবহেলা উনি করে নাই। আমার নিজের চোখে দেখা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন না, যারা আমি যেটুকু দেখতেছি ওনার দায়িত্বের অবহেলা 1 ইঞ্চি উনি অবহেলা করে নাই। প্রতিনিয়ত উনি আপডেট দিচ্ছে অর্থ সচিবকে, কিন্তু দুঃখের বিষয় উনি এই পর্যন্ত কোনো রেসপন্স করতেছে না, শুধু বলতেছে সময় পাচ্ছি না, অবশ্য সময় করে আমরা দেখা করব। কিন্তু সেটা ব্যর্থতা তো আমাদের না, ব্যর্থতা তাদের। এবং তারা এগুলা কেন করতেছে সেটাও আমরা জানি, তালবাহানা কেন করতেছে সেটাও আমরা জানি। কিন্তু আমরা যে ওনাদেরকে জানিয়েছি সেটা যেন পরিষ্কার রাখে,
আমরা পরিষ্কার বলতে পারি সবাইকে যে না আমাদের অবস্থান আমরা পরিষ্কার করেছি। ওনারা যেন বলতে না পারে যে আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, আমরা এটা যেন বলতে না পারে, কারণ আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, প্রত্যেকটা এভিডেন্স আমাদের কাছে আছে। সুতরাং এখানে কে কোথায় যাচ্ছে, কে কোন দিকে যাচ্ছে, কে কোন দল নিয়ে গঠন করবে, কোন বিভাগ নিয়ে থাকবে, কোন এলাকার এমপি হবে, কোন এলাকার মন্ত্রী হবে, সে কোন এলাকার সে ক্যান্ডিডেট হবে, এগুলা আমাদের ভেবে লাভ নেই। কে কোন দিকে গিয়ে লাভবান হচ্ছে, কে কোন দিকে গিয়ে টাকা ইনকাম করতেছে, সেগুলা যদি আমরা ওটার পিছনে যদি খুঁজি, আমরা যদি মূল জিনিস থেকে, মূল দাবি থেকে আমরা সরে যাচ্ছি। আমরা যখন সাকসেস হয়ে যাব, আমরা যখন এই জিনিসটা যখন থাকবে না, ঠিকাদার থাকবে না, তাহলে আমাদের যারা আজকে এই ধরনের বিভাজন সৃষ্টি করে ক্ষতি করার চেষ্টা করতেছে, যেই হোক, আমি হই আপনি হন, যেই হোক, তাদেরকে বিচারের আওতায় আনবো আনবো আনবো, জবাবদিহির আওতায় আনতে হবে আনতে হবে আনতে হবে এবং জবাব দিতে হবে। শুধু সময়ের অপেক্ষায় আছে, সময় একদিন আসবে, সময় একদিন আপনার পক্ষে আসবে, এত নিষ্ঠুর না সময়। আল্লাহ একদিন আপনার পক্ষে আনবেই সিদ্ধান্ত, সেদিন দেখাবো আমরা আপনারা কি করেছেন। তো সুতরাং অনেক কথা বলছি, অনেক লং টাইম হয়ে গেছে। এইখানে পরিষ্কার যেগুলা, আমরা অবশ্যই আমাদের নীতিমালার বাইরে ঠিকাদার বাতিল ছাড়া কোনো উপায় নেই। এই ঠিকাদার রেখে আপনি আমাদেরকে যদি সারা বাংলাদেশ দিয়ে দেন, তাও আমরা খুশি হতে পারবো কি না আমরা জানি না। যেটা আমাদের প্রাণের দাবি সেটা আপনি করতে হবে, কারণ আপনি যখন করেছেন অর্ধেক, বাকি অর্ধেকও আপনি পারবেন, আপনি সব পারবেন। আপনার কাছে অনুরোধ, আর যখন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমরা অনুরোধ করব 5টি মিনিট শুধু আপনি আমাদেরকে সময় দিবেন। আমরা এই 9 মাসে কি করেছি, এই 5 মিনিটের ভিতরে আমরা আপনার কাছে তুলে ধরব, পাওয়ার প্রেজেন্টেশন দিব আপনাকে যে আমরা কি করেছি, আপনার বাহিনী, পুলিশ বাহিনী আমাদেরকে কি করেছে, এটা আমরা প্রমাণ করে দিব। সুতরাং আসলে আমাকে কাউকে নিয়ে সাজেশন অথবা কাউকে নিয়ে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই। আমার এক ভাই বলছে রফিক ভাইকে নিয়ে একটু সাজেশন দেন, ঠিক আছে নি, আমি আমার মতো অযোগ্য লোক, ছোট মানুষ, কাউকে নিয়ে সাজেশন, কাউকে পরামর্শ দেওয়ার ক্ষমতা আমার নেই এবং সেটা আমি রাখি না। কারণ যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই আমার আগে নেতৃত্ব এসেছেন, 2 বছর 3 বছর 4 বছর আগে তারা নেতৃত্ব দিচ্ছেন এই সংগঠন। তো সুতরাং আমার মতো এসকে নূরের ক্ষমতা নাই তাদেরকে সাজেস্ট করা, তাদেরকে নিয়ে কথা বলা। তারা কোন পথে আছে সেটা আপনারা সবাই জানেন, সবাই বুঝেন। তো সুতরাং আপনারাই এটা সিদ্ধান্ত নেবেন যে কে কোন পথে আছে। আমি কাউকে নিয়ে পরামর্শ দেওয়ার, কাউকে নিয়ে কথা বলার আমার সেই যোগ্যতা নেই। আমি যতটুকু পারি, যতটুকু জানি, এতটুকুই বলবো। এবং আমি সর্বশেষ বলবো, হয়তো এতটুকু বলবো, যারা আপনারা সিনিয়র বাইরা যারা আছেন, আমার সহকর্মী যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, আগেও দিয়েছেন, সামনেও দিবেন, সব সময় শুধু সহজ বিষয়গুলোকে নিয়ে ভাববেন, সহজ বিষয়গুলোকে কঠিন করার চিন্তা করবেন না এবং সব সময় সঠিক পথে থাকবেন, সৎ পথে থাকার চেষ্টা করবেন, সোজা রাস্তায় চলার চেষ্টা করবেন। কখনো বেকার রাস্তা ভালো না, কখনো বেকার রাস্তা
আপনার জন্য ভালো না, সংগঠনের জন্য ভালো না, আপনার ফ্যামিলির জন্য ভালো না। আপনি যত সোজা রাস্তায় থাকবেন অত আপনার দাবি দ্রুত আদায় হবে এবং তত আপনার সফলতা আপনার পায়ে এসে পড়বে। তো সুতরাং আমার যারা নেতৃত্ব দিচ্ছেন, এটা কে কোন পথে আছে এটা সবাই জানে, আমি এখানে বলার ক্ষমতা আমার রাখি না। আমাদের রিফন ভাই বলছে, নূর ভাই ডেলি বেসিকের কিছু হলো না। রিফন ভাই, আমার চেয়ে কষ্ট হয়তো আপনার বেশি নেই, কিন্তু আমরা কথা দিচ্ছি যতগুলো সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সরকার, সবগুলো সুবিধা যেন এই সরকার আমাদেরকে দেওয়া হয়, না দেওয়া পর্যন্ত সরকার যেন পরিবর্তন জারি না করা হয়। এবং আমি আবার বলতেছি, আপনারা আগামীকাল 1 মের আগে যারা দৈনিক ভিত্তিক মজুরি আছেন, সবার ডাটা, সবার যোগদানের তারিখ, জয়েন্ট লেটার এবং আজকে তারিখ পর্যন্ত সেটার অফিসের তালিকা সহ কয়জন আছেন, কোথায় আছেন সারা বাংলাদেশ থেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি যেন 1 মের আগে সামারি করতে পারি এবং সেটা যেন সরাসরি আল্লাহ যদি হুকুম করেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সেটা যেন আমরা সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিতে পারি নীতিমালা সহ। তো সুতরাং আমি কথা বাড়াবো না। আমাদের অলরেডি গাইবান্ধার যে আঙ্গুর ভাই আছেন, আমাদের সহসভাপতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির, উনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা ওনাদের পাশে থাকব এবং দ্রুত যেন ওনাদের সমস্যার সমাধান হয়। বেতন বকেয়া আছে, এটা যেন আমরা খুব দ্রুত ওনাদেরটা সমাধান করতে পারি, সে প্রক্রিয়া চলতেছে। ইনশাল্লাহ আশা করি আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো। তো আমরা গাইবান্ধার প্রতি, গাইবান্ধার পাশে থাকি সবসময়। আমাদের যে পঙ্গু হাসপাতালের যে সমস্যাটা ডাইরেক্টর যে স্পষ্ট যেটা বলছে, ডাইরেক্টর যেটা বলছে সেটা যেন আমরা তাকে যেন একটা শাস্তির আওতায় আনতে পারি এবং আমরা যেন ওখানে যারা আছে তাদেরকে যেন এই তথ্য প্রমাণ দিয়ে সঠিক সমাধানটা দিতে পারি, তাদেরকে যেন আমরা ওখানে জয়েন করাতে পারি। ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা করতেছি। আমাদের প্রতি আপনারা, আমরা শুধু আপনাদেরকে এতটুকু বলতে পারবো, আমরা কাজ করতেছি, আমাদের কাজের কোনো অবহেলা নাই, কিন্তু সেটা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখাতে পারতেছি না, কারণ আপনারা আমাদের সাথে নেই, আপনারা আছেন ঢাকার বাইরে। যদি আপনারা আমাদের সাথে থাকতেন তাহলে হয়তো আপনারা দেখতে পারতাম। তো সুতরাং অনুরোধ করব, অন্তত আপনারা শুধু আমার না, যারা আমার ভাই আরও আছে যারা ভিন্ন সংগঠন নিয়ে চালাচ্ছে, তাদেরকে নিয়ে আপনারা এমন কিছু মন্তব্য করবেন না যেন তাদের মনে আঘাত পায়, যেন আমরা আঘাত পাই। সেই আঘাত থেকে যেন আমাদের কাজগুলা দীর্ঘতি হয়ে যায়। কারো সম্বন্ধে কোনো খারাপ কিছু বলা দরকার নেই। যেভাবে কাজ করতেছে তাকে সেভাবে কাজ করতে দেন। শুধু অনুরোধ থাকবে, যে সঠিক আছে কিনা, কে সঠিকভাবে কাজ করতেছে, এটা শুধু আপনারা ফলো করবেন, এটা নিয়ে সমালোচনা করবেন, এটা নিয়ে প্রশ্ন করবেন। আমরা 1000বার সেই সমালোচনা নিতে প্রস্তুত, সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, কিন্তু না জেনে যাচা বাছাই না করে অনুরোধ করব আপনাদের কাছে কোনো খারাপ মন্তব্য করবেন না। করলে কাজ করার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আমরা এমন একটা পর্যায়ে আছি, সরকার যখন 2টা নীতিমালা তৈরি করছে, তো সুতরাং এগুলো দ্রুত পরিবর্তন করে বাস্তবায়ন করার জন্য যে একটা মেন্টালিটি আমাদের দরকার, যে একটা আমাদের এখন সময় দরকার, যে একটা প্রেশার যাচ্ছে আমাদের উপরে, আমরা সেটা যেন শান্তিবোধ মতো করতে পারি, সেটার জন্য আপনারা আমাদের প্রতি একটু আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময়। একটু সাপোর্ট দিবেন, একটু সাহস দিবেন, যতক্ষণ পর্যন্ত আমরা ফাইনাল সাকসেস না হব। তো সুতরাং এখানে আমার এক ভাই লেখছেন ঠিকাদার এখনও চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে। আসলে তো ঠিকাদার চাকরি খাওয়ার হুমকি দিবে, সরকার তো সেই সুযোগ করে দিয়েছেন। সরকার যে নীতিমালা তৈরি করছেন, এখানে তো ঠিকাদারের দাম বেড়ে গেল।
ঠিকাদারে পাওয়ার পেলে কেন? তো সুতরাং এই ঠিকাদার নীতিমালা বাতিল করতে হবে এবং অতি শীঘ্রই সেটা পরিপত্র আকারে জারি করতে হবে। আমি আর কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে। আমি আমার কথা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে দুঃখিত এবং আমি আমার অন্তর থেকে, মন থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আবারও বলবো, আপনারা যা পেয়েছেন সেটা নিয়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে হয়তো সেটা বোকামি হবে, আর যেটা পান নাই সেটার জন্য যদি লড়াই না করেন তাহলে হয়তো সেটা বেঈমানের খাতায় নাম লেখাবেন। তো আমরা সেটা দুটার মধ্যে আমরা কোনোটাই করতে চাইব না। আশা করি আমরা অবশ্যই আমরা আন্দোলনে যাব ইনশাআল্লাহ। সময় সাপেক্ষে আমরা অবশ্যই সমাধানের পথে যাব এবং সেটা হবে আন্দোলনের মাধ্যমে। আমরা কোনো কিছুতে আপোষ করব না যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকব। কোনো একটা শব্দে আমরা কোনো আপোষ করব না সরকারের সাথে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেই অবস্থায় আছেন, হয়তো আপনারা কষ্টে আছেন, দুঃখে আছেন, নীতিমালা পেয়ে আপনারা এই কষ্টে আছেন এবং আপনাদের চাকরি চলে যাচ্ছে, টেন্ডার হচ্ছে, এর চেয়ে কষ্ট আর কিছু নেই পৃথিবীতে। আমরা আপনার চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য। তাই সুতরাং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন, আমাদের আনিস ভাই, মজিবুর ভাই এবং কি যারা আমাদের আরও এই আছে, যারা বিবেচন হয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য দোয়া করবেন। তারাও কাজ করতেছে, কিন্তু দুঃখের বিষয় আজকে শ্রম কমিশন শ্রম সংস্কার যে রিপোর্টটা দিয়েছেন সেখানে দৈনিক মজুরি ভিত্তিক কিছু আছে কিনা আমার জানা নেই। আমি ভালো করে পড়ি না এখনও, কিন্তু অনেকের কাছ থেকে আমি শুনেছি দৈনিক ভিত্তিক মজুরি কোনো শব্দ ওখানে উল্লেখ করেনি, ওখানেও করেনি এবং এই নীতিমালায়, আউটসোর্সিং নীতিমালায় উল্লেখ নেই। তাহলে হয়তো সরকার ভাবছে যে দৈনিক ভিত্তিকের জন্য হয়তো আলাদা নীতিমালা করবে, কিন্তু সংস্কার কমিটির কাছে উচিত ছিল যে তারা ওখানে দুইটা শব্দ, দুইটা লাইন দৈনিক ভিত্তিক মজুরির জন্য লেখা দরকার ছিল, যে তারা কত অবহেলিত, তারা কত লাঞ্ছিত। কারণ আমি যতটুকু জানি ওই সংস্কার কমিটি এই টাঙ্গাইলের যে পল্লী জোন ব্যবসায়ী যারা, ঠিক আছে নি, জোন কর্মীর কত ওখানে শ্রমিক হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় দৈনিক মজুরি ভিত্তিকের কথা ওখানে উল্লেখ করছে কিনা আমি জানি না। আমি এখনো পড়ি নাই, কিন্তু অনেকে বলছে না উল্লেখ করে নেই। তারপরে আমি অনেকখানি পড়ছি, আমি কোনো জায়গায় এই পর্যন্ত পাইনি। এটা আমরা খুব ব্যথিত, আমরা কষ্ট পেয়েছি। কারণ এই সংস্কার কমিটির সাথে আমাদের অনেক ভাইরা, অনেক সিনিয়র ভাইরা কথা বলেছেন, মিটিং করেছেন। আমি জানি না ওনারা ওইখানে দৈনিক ভিত্তিক মজুরি ভিত্তিকের কথা উল্লেখ করছে কিনা, তারা যে কত কষ্টে আছে এ দাবি তারা জানেছে কিনা আমি জানি না। তো সুতরাং আমরা সব কিছু মিলিয়ে আমরা একটা এই 50-50 মধ্যে আছি, যেখানে সরকার 70% সরকার সাকসেস, 50% বলবো না, যেখানে সরকার আমি মনে করি 70 না, সরকার 80% সাকসেস, আর আমরা মনে হয় 20% আমাদের পক্ষে আছে, তাও সেটা আসলে কতটুকু। তো সুতরাং সেইখানে মনে করেন আমরা যদি এখানে আমাদের মতো করে কাজ করলে হবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবার পরামর্শে কাজ করতে হবে। কারণ এখানে সবার জীবন জড়িত, সবার রিজিক জড়িত, সবার সম্মান জড়িত। তাই কারো একার সিদ্ধান্ত কোনো কিছু হবে না, কারো একার মতামতে কোনো কিছু আদায় করবে না। তাই আমি ধন্যবাদ জানাবো সকলকে আমার কথাগুলো শোনার জন্য। পরবর্তী 2-1 দিন পরে কি হচ্ছে সেটা আমরা বিস্তারিত অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম
এবং শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।